Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk a most important topic of intermediate. The topic name is completing sentences. There will be 10 gaps and each gap contains 0.5 marks. Then total marks 5. And in this chapter, if you want to do better, obviously you have to know three information. First one, meaning of the sentence. Second one, tense. And third one, structure, that means rules. If you know all these three information, inshallah, I hope that you can easily get full marks in this question. And today I want to talk about 1 to 7 questions of completing sentences, and this is part 1. So if you know all these rules, it will be very much helpful to complete incomplete sentence. So I think that you will stay connected with me and enjoy this class. Let's get started. কমপ্লিটিং সেন্টেন্সেস, আজকে আমরা পার্ট 1 নিয়ে কথা বলবো। আর কমপ্লিট সেন্টেন্স চ্যাপ্টারটি এইচএসসি পরীক্ষায় 10টি বাক্য দেওয়া থাকবে, এটা আমরা ডিটেলস দেখব। এখন চলো আমরা শুরু করি এবং যে রুলগুলো নিয়ে আমি কথা বলবো, আমার আত্মবিশ্বাস তোমরা এই রুলগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারো, ইনশাআল্লাহ তোমরা পূর্ণ মার্কস পাবে। আজকে আমি প্রথমে 7টি রুল নিয়ে কথা বলবো, অধিক গুরুত্বপূর্ণ 7টি রুল। প্রথমে দেখে নিই কমপ্লিটিং সেন্টেন্সটা আসলে কী জিনিস। কোনো ইনকমপ্লিট সেন্টেন্স, অসম্পূর্ণ বাক্য এর সঙ্গে প্রয়োজনীয় শব্দ অথবা শব্দসমূহ সংযোজন করে যে অর্থপূর্ণ বাক্য তৈরি করা হয় তাকে কমপ্লিটিং সেন্টেন্স বলে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম প্রয়োজনীয় শব্দ, একটা শব্দ হতে পারে, একাধিক শব্দ হতে পারে, দিয়ে অর্থপূর্ণ হলে সেটা হয়ে যাবে কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করতে হবে। এখানে 10টি ছোট ছোট টেক্সট বা 10টি বাক্যের একটি টেক্সট দেওয়া থাকবে, যেখানে 10টি শূন্যস্থান থাকবে। এবার আমরা দেখব যেভাবে উত্তর করতে হয় পরীক্ষায়। শিক্ষার্থীরা ক্লজ বা ফ্রেজ ব্যবহার করে গ্যাপ পূরণ করে সম্পূর্ণ বাক্য লিখবে এবং উত্তর অংশ আন্ডারলাইন করতে হবে। এটা ভুল করলে কিন্তু হবে না, মার্কস পাবে না। প্রতিটি সঠিক উত্তরের জন্য 0.5 মার্কস দেওয়া হবে, এক্ষেত্রে মোট মার্কস হবে 0.5। কমপ্লিটিং সেন্টেন্স সঠিকভাবে পারার জন্য প্রদত্ত সেন্টেন্সের মিনিং, ইউজ, ব্যবহার ও স্ট্রাকচার, গঠন কাঠামো ভালোভাবে জানতে হবে। তাহলে কয়টা জিনিস জানবো আমরা? 3টা জিনিস। একটা হচ্ছে মিনিং, বাক্যের অর্থ, দ্বিতীয় হচ্ছে ইউজ, ব্যবহার, আর তৃতীয় হচ্ছে স্ট্রাকচার, গঠন কাঠামো। তো এই গঠন কাঠামোটাকে রপ্ত করার জন্য আমাদের নিচের নিয়মগুলোকে অবশ্যই রপ্ত করতে হবে। তো চলো আমরা শুরু করি। সাম ইম্পর্ট্যান্ট রুলস ফর কমপ্লিটিং সেন্টেন্সেস। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এখনই বা এখনই উপযুক্ত সময় কোনো কাজ করার, এখন উপযুক্ত সময় বোঝাতে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ব্যবহার করা হয়। নোটটা দেখি, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের পর সাবজেক্ট আসলে সেই ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, টু আসলে V1 প্লাস এক্সটেনশন হবে এবং ফর আসলে নাউন অথবা প্রোনাউন প্লাস টু প্লাস V1 প্লাস অবজেক্ট বসবে। এখানে যে 3টি রুলের কথা বলেছে, এখন উদাহরণ দিয়ে সেটা আমরা পরিষ্কার করব। দেখো 1 নম্বর উদাহরণ, ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। যেমন সি সেড, তিনি বললেন বা সে বললো, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট। এখানে খেয়াল করো গ্যাপের আগে দিয়ে কী আছে? সাবজেক্ট আছে। তাহলে এইখানে যে অংশটা বসাবো আমরা, সেটা কোন টেন্স লিখতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ একটা সহকারে। এটা অবশ্যই খেয়াল করতে হবে, যে সাবজেক্ট চলে আসে তাহলে আমাকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্লাস টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এবার যদি সাবজেক্ট না এসে যদি টু আসে তাহলে কী ঘটনা ঘটবে? দেখো, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, এটা একটা মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, এটা সবচেয়ে ভালো সময় টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, আমার দেশকে উন্নত করা। এটা দিনাজপুর বোর্ড 19-এ আসছে। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম প্লাস ফর প্লাস নাউন অথবা প্রোনাউন প্লাস টু প্লাস V1 প্লাস অবজেক্ট। ইউ আর অ্যাডিক্টেড টু স্মোকিং, তুমি ধূমপানে আসক্ত। ইট ইজ টাইম
ফর ইউ টু গিভ আপ স্মোকিং। খেয়াল করো এখানে ফর, তারপরে কি আছে নাউন বা প্রোনাউন, এটা হচ্ছে প্রোনাউন, তারপর আবার টু, তারপরে V1 গিভ আপ, এরপর অবজেক্ট স্মোকিং। তাহলে ইট ইজ হাই টাইম ফর ইউ টু গিভ আপ স্মোকিং। তাহলে আমরা ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের 3টি রুলের স্ট্রাকচার দেখেছি। আমি আশা করব তোমার 3টি রুল খুব ভালো করে আয়ত্ত করবে। এবার রুল 2, উইথ আ ভিউ টু, উদ্দেশ্যে বা জন্য বা কারণে। এর স্ট্রাকচারটা খেয়াল করো, সাবজেক্টের পরে ভার্ব হবে প্লাস অবজেক্ট প্লাস উইথ আ ভিউ টু প্লাস V1। উইথ আ ভিউ টুর পরে কী হবে, ভার্ব ওয়ানের সাথে আইনি যুক্ত করতে হবে প্লাস এক্সটেনশন। অর্থাৎ কমপ্লিট সেন্টেন্সে উইথ আ ভিউ টু এর পর V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন অর্থ সহকারে বসাতে হবে। উদাহরণ দেখি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি আ নার্স। ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স হতে চেয়েছিলেন, উইথ আ ভিউ টু এটা দেওয়া আছে। তাহলে কী করতে হবে আমাকে, V1 প্লাস আইএনজি, দেখো সার্ভিং আইনি যোগ করেছে, তারপরে এক্সটেনশন দ্য এলিং পিপল। অর্থাৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স হতে চেয়েছিলেন, তার উদ্দেশ্য ছিল কি, সার্ভিং দ্য এলিং পিপল, অসুস্থ মানুষদের সেবা করার জন্য। এটা রাজশাহী বোর্ড 19 আসছে। আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার, আমি বেশ বড় বিপদে ছিলাম। হি কেম হিয়ার, সে এখানে এসেছিল, উইথ এ ভিউ টু, এখানে এসেছে কিসের জন্য, হেল্পিং মি, আমাকে সাহায্য করার জন্য। এটা ঢাকা বোর্ড 19 আসছে। আওয়ার কান্ট্রি ইজ বিসেট উইথ মেনি প্রবলেমস, আমাদের দেশ অনেক সমস্যায় ঘেরাও। উই ওয়াল শুড কাম ফরওয়ার্ড, আমাদের সবারই আসা দরকার, উইথ এ ভিউ টু, জন্য কিসের জন্য, সলভিং অল দোজ প্রবলেমস, এই সমস্যার সমাধানগুলোর জন্য আমাদের সবারই এগিয়ে আসা দরকার। এটা দিনাজপুর বোর্ড 19 আসছে। তাহলে উইথ এ ভিউ টুর মূল ব্যাপারটি হচ্ছে পরবর্তী যে ভার্বটা আসবে তার সাথে আইএনজি অবশ্যই যোগ করতে হবে। এবার রুল 3, ইন অর্ডার দ্যাট বা শো দ্যাট, যাতে, যার ফলে, যাতে করে। ইন অর্ডার দ্যাট বা শো দ্যাট এর পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে এদের পরের অংশ সাবজেক্ট প্লাস ক্যান বা মে প্লাস V1 প্লাস এক্সটেনশন এবং ইন অর্ডার দ্যাট অবলিক শো দ্যাট এর পূর্বের অংশ পাস্ট ইনডিফিনিট হলে এদের পরে সাবজেক্ট প্লাস কুড অথবা মাইট প্লাস V1 প্লাস এক্সটেনশন বসবে। এটা অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে। এবার স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইন অর্ডার দ্যাট বা শো দ্যাট প্লাস প্রথম সাবজেক্টটির প্রোনাউন ফর্ম প্লাস ক্যান অথবা কুড অথবা মে অথবা মাইট প্লাস ভার্ব এর বেজ ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে একটা বিষয় খেয়াল রাখবো, যদি এটা পাস্ট ফর্মে থাকে প্রথম অংশটা তাহলে এখানে কুড অথবা মাইট হবে, আর প্রথম অংশ যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ক্যান অথবা মে হবে। এবার আমরা উদাহরণ দিয়ে দেখবো ব্যাপারটি। আই হ্যাভ টু পুট ওয়ান ক্লথ সো দ্যাট, এই অংশটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরেরটা কী হবে, পরেরটা হবে সাবজেক্টের পরে ক্যান অথবা মে। তাহলে আই ক্যান অ্যাভয়েড ক্যাচিং আ কোল্ড, যাতে করে আমার সর্দি না লাগে, এড়িয়ে যেতে পারি, সেই ব্যাপারে সহায়ক হবে। লেটস টেক এ ট্যাক্সি, চলো আমরা একটা ট্যাক্সি নিই, সো দ্যাট, যাতে করে উই ক্যান রিচ দ্য কলেজ ইন টাইম, যথাসময়ে কলেজে পৌঁছতে পারি। মাই মাদার ওয়াজ এ ফিলান্থ্রোপিস্ট, মানব হিতৈষী ছিলেন। সি লাভ টু লিভ অ্যামং দ্য পোর ভিলেজার্স সো দ্যাট সি কুড হেল্প দেম ইন নিড। একটা বিষয় খেয়াল করো যে মাই মাদার ওয়াজ এ ফিলান্থ্রোপিস্ট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, যার কারণে সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস কুড হয়েছে প্লাস V1 প্লাস এক্সটেনশন। এটা HSC এক্সাম 18 সাল খ সেটে এসেছে এই প্রশ্নটি। এবার মজার যে রুলটি দেখবো সেটি হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, মানে হচ্ছে যেন। অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আবার প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো, অন্যথায় এখানে মার্কস পাওয়া সম্ভব নয়। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস V1 প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। অর্থাৎ এখানে আমি যে দুটি স্ট্রাকচার দিয়েছি সেটা কিন্তু এই রুলটাকে ফলো করেই। আর একটা দেওয়া হয়েছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো প্লাস সাবজেক্ট বিভার হলে, এখানে মজার একটি রুল, যদি এখানে বিভার বসে তাহলে সবসময় ওয়ার হবে, এটা অবশ্যই খেয়াল করবে। উদাহরণ দিয়ে 3টায় পরিষ্কার করবো। যেমন হি বিহেভস অ্যাজ দো
এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট হবে। হি ওয়ার এ ডক্টর, এখানে বিভার হওয়ার কারণে ওয়ার হয়েছে, কারণ হিয়ার পরে নর্মালি ওয়াজ হয় আমরা জানি, কিন্তু এখানে খেয়াল রাখবো যে অ্যাজ ইফ অ্যাজ ডু এর ক্ষেত্রে সাবজেক্টের পরে যদি বিভার বসে তাহলে সেটি কি হবে, অলওয়েজ ওয়ার লিখতে হবে। হি বিহেভস অ্যাজ ইফ হি হ্যাড বিন এ সেলিব্রিটি, এখানে খেয়াল করে হি বিহেভস, এখানে হি বিহেভস হবে না, এখানে হবে বিহেভড, অর্থাৎ ভুল হয়ে যাবে। হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড বিন এ সেলিব্রিটি, এটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। প্লাস সে কি যে কোয়াক, হাতুড়ে ডাক্তার, হি বিহেভস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার অধিক গুরুত্বপূর্ণ একটা রুল হচ্ছে লেস্টের ব্যবহার। লেস্ট মানে হচ্ছে এই ভয়ে যে, নচেত, নতুবা, পাছে, অন্যথায়। কমপ্লিটিং সেন্টেন্সের লেস্টের পর সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভিওন প্লাস অবজেক্ট বসে, এবং লেস্টের নেগেটিভ অর্থ প্রকাশ করায় এর পরে নো বা নট বসে না। স্ট্রাকচারটা একটু খেয়াল করো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভিওন প্লাস অবজেক্ট। এক্সাম্পলস, উই আর লেট, আমাদের দেরি হয়ে গেছে। দ্য ক্লাস উইল স্টার্ট সুন, তাড়াতাড়ি শুরু হবে। ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো। লেস্ট পিছনে ভয় হয় যে, মানে ক্লাস শুরু হয়ে গেছে, বলছে তাড়াতাড়ি হাঁটো। কেন? উই শুড মিস দ্য ফার্স্ট ক্লাস, প্রথম ক্লাসটা আর মিস করতে পারি, এই ভয়ে তাড়াতাড়ি হাঁটো। তাহলে দেখো এখানে লেস্টের পরে প্রথমে সাবজেক্ট নিয়ে আসছি, এই যে সাবজেক্ট, তারপর শুড অথবা মাইট, এখানে শুড আছে, তারপর ভি1 মিস প্লাস অবজেক্ট দ্য ফার্স্ট ক্লাস। হি হ্যাজ টু স্টাডি রেগুলার, তাকে নিয়মিত পড়াশোনা করতে হয়। লেস্ট পিছনে ভয় হয় যে, কিসের ভয়ে সে নিয়মিত পড়াশোনা করে? হি শুড কাট এ সরি ফিগার ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষা খারাপ করবে এই ভয়ে সে নিয়মিত পড়াশোনা করে। এ স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, একজন স্টুডেন্টকে কী হতে হবে, নিয়মানুবর্তী হতে হবে। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। লেস্ট কেন নিয়মিত পড়াশোনা করতে হবে? পিছনে ভাই হয় যে হি শুড ফেল ইন দ্য এক্সাম, সিলেট বোর্ড 17 সালে আসছে এটা। রুল হচ্ছে আমাদের 6, দো অথবা অল দো, যদিও ডট ডট তবুও, অথবা যদিও বা হলেও। দো অল দো এর ক্ষেত্রে বিপরীত বাক্যাংশ বসে, সাবজেক্ট দো অল দো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আবার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণ দেখো, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, ইট হ্যাজ 3 ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। খেয়াল করে এখানে দো অল দো, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, আবার সাবজেক্ট ইট, ভার্ব হ্যাজ, তারপরে অবজেক্ট দেওয়া হয়েছে। দো হি ইজ ডাল অফ হিয়ারিং, যদি সে শুনতে খাটো মানে শুনতে কম পায়, হি ইজ ভেরি স্টুডিয়াস, সে খুবই পড়ুয়া। আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম। অল দো, যদিও। আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম। বরিশাল বোর্ড 16। আজকের মতো শেষ যে রুলটি সেটি হচ্ছে অ্যাজ, সিন্স এবং বিকজের ব্যবহার। এগুলোর মানে হচ্ছে কারণ। অ্যাজ, সিন্স, বিকজ বা কারণ শব্দগুলো কারণ প্রকাশক অংশের শুরুতে বসে এবং অপর অংশ কারণের ফলাফল প্রকাশ করে। পাশাপাশি সেন্টেন্সের উভয় অংশে সাধারণত একই টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাজ অথবা সিন্স অথবা বিকজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সিন্স দে হ্যাড নো মোর কোশ্চেন টু ডিসকাস, যখন তাদের আর কোনো প্রশ্ন আলোচনা করা ছিল না, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য স্টপ দ্য ডিসকাশন, তারা আলোচনা থামাই দিয়েছিল। এখানে একটু আন্ডারলাইন করতে হবে, অন্যথায় ভুল হয়ে যাবে। এতটুকু আমরা আন্ডারলাইন করব। দ্য স্টপ দ্য ডিসকাশন, এটা ঢাকা বোর্ড 17 সালে আসছে। সিন্স আই অ্যাম আর্লি রাইজার, যখন আমি প্রত্যুষে তাড়াতাড়ি উঠি, আই গেট সাফিসিয়েন্ট টাইম টু কমপ্লিট মাই ডেজ ওয়ার্কস, আমি আমার দিনের কাজ করার যথেষ্ট সময় পাই। সিন্স ইট ওয়াজ রেনিং হেভিলি, যখন খুব দ্রুত মুষলধারে বৃষ্টি হচ্ছিল আর কি, ওই ক্যান্সেলড আওয়ার প্রোগ্রাম, আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করলাম। একটা বিষয় খেয়াল করে এখানে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অনেকে হয়তো ভাব বা হ্যাড দেখে এটা পাস্ট পারফেক্ট, কিন্তু নো, কিন্তু পাস্ট পারফেক্ট নয়। কেন? এখানে মূল ভাবের ভিতরে নেই, হ্যাভের পাস্ট হ্যাড করা আসলে, এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট। আই অ্যাম আর্লি রাইজার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ 1 থেকে 7 পর্যন্ত রুল দেখলাম, যেগুলো পরীক্ষাতে প্রায় এসে থাকে। তো প্রিয় লার্নার্স, আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা এই রুলগুলো বাসায় প্র্যাকটিস করবে, পাশাপাশি বোর্ডের প্রশ্ন প্র্যাকটিস করবে, এবং কোথাও কোনো সমস্যা হলে তোমরা আমাকে অবশ্যই নক করবে এবং কমেন্ট করে জানাই দিবে যে কোথায় তোমাদের রুলটি বুঝতে সমস্যা হয়েছে। আর যদি একটু ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার ভিডিওটি শেয়ার করবে, যাতে করে অন্যদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং অন্যরাও দেখার সুযোগ পায়। সবশেষে আমি একটু রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যে কাজটি করতে হবে, ইউটিউবে গিয়ে নেট কানেকশন দেওয়ার পরে সার্চ অপশানে লিখতে হবে ইংলিশ মোটিভেশন 21। মোটিভেশন ও 21-এর মাঝে কোনো স্পেস হবে না, ইংলিশের পরে স্পেস হবে, কিন্তু মোটিভেশন ও 21-এর মাঝে কোনো স্পেস হবে না। দেন ইউল সি মাই চ্যানেল, আমার লোগো সহকারে, আমার ছবি সহকারে চলে আসবে চ্যানেলটি। দেন প্রেস সাবস্ক্রাইব, লাল এরকম বাটন আসবে, দেন সাবস্ক্রাইবড। দেন কামস বেল আইকন বাটন, প্রেস ইট। বেল আইকন বাটনে প্রেস করলে আমার পরবর্তী যত ভিডিও আমি আপলোড করব সকল ভিডিও তোমরা অনায়াসেই পেয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।